বর্তমান যে প্রেক্ষাপট মনে করতেছে অন্যান্য পেশাজীবীরা যে আমলারা ক্ষমতাশালী, আমরা ডাক্তার, আমাদের তো কোনো দামই নাই, সুতরাং ডাক্তারি পড়ে এত কষ্ট করে সেবা দিব রুগীদের, আমাদের কোনো মূল্যায়ন নাই সমাজে, ঠিক আছে আমি আর এই ডাক্তার হব না, আমি আমলা হব। এবার বিসিএস এ কিন্তু প্রায় কত পার্সেন্ট, 60-র উপরে কিন্তু বুয়েট মেডিকেল। হুম হুম ডাক্তাররা যাবে মানব সেবায় আর ইঞ্জিনিয়াররা যাবে দেশ গড়ার কারিগর হিসেবে তারা পরিচিত। হুম কিন্তু হুম। এই দুই দিকে না যে তারা একমাত্র ওদিকে চলে যাচ্ছে, এটা কিন্তু শুভ লক্ষণ না। আমি বিএ পড়বো, এমএ পড়বো, এমএ পড়ার পরে যদি আমি একটা অ্যাপ্লিকেশন ঠিক মতো না লিখতে পারি, ওই লেখা ওই পড়াশোনার ওই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন হবে না। শুধু আমার কাছে না, অন্য অন্য জায়গায় হবে না। যে ডিসিরা এতগুলো প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করলো, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কিছুই করলো না, এইটা আমি হতাশ, তাদের এই কনসেপ্টটার জন্য আমি হতাশ। সবাই বিসিএস এর দিকে কেন ঝুঁকছেন, একটি প্রসঙ্গ তুলছেন রিনভি আপা। এই বিষয়টি অত্যন্ত সত্য। কারণ হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা, তারা নিজেদেরকে এখন যদি দেশের মালিক মনে করেন এবং সে ধরনের আচরণ করেন, এবং সেই আচরণ করবার পরে তারা যদি দেখা যায় যে সেই দেশের আহ, বিভিন্ন পদে থেকে তারা এদেশের সাধারণ মানুষকে প্রজা মনে করেন, এবং এই একটি কালচার বাংলাদেশে চালু হয়ে গেছে, যার কারণে এদেশে ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, অন্য পেশার লোকেরা তারা মনে করে যে না, আমাকেও দেশের মালিক হতে হবে। তো মালিক হওয়ার সহজ উপায় হচ্ছে যে যারা বিসিএস বিসিএস করা। করবার সুযোগ আছে তারা সাধারণ ক্যাডারে গিয়ে দেশের মালিক বনে যান, আর বাকিদেরকে তারা তাদের প্রজা মনে করেন। ওই জায়গাটা যদি অ্যাড্রেস না করে যে প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের ভিতরে যদি এই মোটিভেশন দিতে না পারে, জনগণের সেবা, তারা জনগণের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সুযোগ সুবিধা দেখবার দায়িত্ব তাদের, জনগণের প্রভু সাজবার দায়িত্ব তাদেরকে দেয়া হয় নাই। চাকরির বাজার নিয়ে অনেক কথা হচ্ছে চারিদিকে। বিবিএস এর একটা রিপোর্ট প্রকাশ করেছে, ত্রৈমাসিক রিপোর্ট, মানে জানুয়ারি তো মার্চ পর্যন্ত একটা প্রাথমিক একটা ইয়া করেছে, প্রতিবেদন দিয়েছে তারা। সেটা হচ্ছে দেশে বেকারের সংখ্যা কত। তো দেখা যাচ্ছে এই হিসেবে 25,90,000 বেকার। এবং যেটা কিনা গত বছরের তুলনায়, গত বছরে সেটা ছিল 24,70,000। প্রান্তিকে না, তো পুরো বছরের লাস্ট হিসাবটা হলো গিয়ে 24,70,000, কিন্তু এবার প্রান্তিকেই দেখা যাচ্ছে 25,90,000 হয়ে গেছে, যেটা কিনা গতবারের চেয়ে সবকিছুতেই বেড়েছে। বেকারত্বের হারের দিকেও বেড়েছে। এবং আপনারা জানেন যে এই বলা হচ্ছে যে 47% হলো গিয়ে বেকার, যা মানুষ, আমাদের যে মোট জনসংখ্যার এবং শিক্ষিত বেকার, এবং 4 জনের 1জনই হচ্ছে বেকার। এই যে এত বেকার, আসলে সরকার কি পরিকল্পনা নিচ্ছে? এর মধ্যে কিন্তু সরকার আবার দেখেন বিসিএস এর ইন করার পরীক্ষা দেওয়ার টাইম বাড়িয়ে দিচ্ছে। মানে শোনা যাচ্ছে যে মন্ত্রী এর মধ্যেই সুপারিশ করেছে যে 35 বছর পর্যন্ত করবে। অন্যদিকে আবার রিটায়ারমেন্টের বয়সও বাড়ায় দেওয়া শুনতে পাচ্ছি আমরা। তো এত বেকারের মধ্যে আবার এইগুলি যদি করতে থাকে, সেই ক্ষেত্রে আসলে সরকারের পরিকল্পনাটা কি? আমি প্রথম এবার শহীদ ভাইয়ের কাছে যাই। শহীদ ভাই, আপনার কি মনে হয় যে আসলে কতটুকু ইন্ট্র্যাক আছে সরকার? এবং আমাদের কলকারখানা হচ্ছে না, শিল্প উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে না সেইভাবে, তারপরে তাহলে এই যে বেকার, শিক্ষিত বেকার নিয়ে আমরা আসলে কি করব? আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি যে রিপোর্টটির কথা বললেন, যে সম্ভবত বেশ কয়েকটি গণমাধ্যমে আসছে, মানব জমিনে একটি রিপোর্ট এসছে যে বেকারত্বের যে সংখ্যা, এই সংখ্যা নিয়ে দেশে, আপনি যেটা উল্লেখ করলেন যে বর্তমানে বেকার সংখ্যা, যেটা বিবিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 25,90,000। হুম আমরা এর আগে একটু যেতে চাই, যখন বাংলাদেশে আহ, যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলি, আমরা মনে করি, তো সেখানে প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন আসে। যদিও একটি সরকার ধারাবাহিকভাবে 3 টার্ম ক্ষমতায় এখন, তার আগে আমরা দেখেছি যে সরকার চেঞ্জ হয়েছে প্রতি টার্মেই। তো তখন সরকার, যারা সরকারে ইন গভর্নমেন্ট যারা ছিলেন, বাইরে যারা ছিলেন, তাদের যারা বাইরে ছিলেন তাদের একটি স্লোগান থাকতো যে আমরা ক্ষমতায় আসলে বেকারত্বের হার কমিয়ে নিয়ে আসবো, বেকারত্বের হার শূন্যের কোটায় নিয়ে আসবো। এই বক্তব্য আমরা এই সরকার ক্ষমতায় আসবার আগে শুনেছি। তো আমরা যখন এই সরকার ক্ষমতায় আসে,
আমরা যদি সেই সময়ের পরিসংখ্যানটা একটু দেখি এবং আজকের পরিসংখ্যানটা যদি আমরা একটু মিলাই, তাহলে দেখবো যে বেকারত্বের সংখ্যা আসলে আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তো সেই বাড়ার সংখ্যাটা, রেশিওটা আপনি দেখবেন যে যেই ওয়াদা তারা করেছিলেন, সেই তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেননি, যার কারণে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলছে। এবং এই বেকার জনগোষ্ঠীকে কাজে লাগাবার জন্য আপনি যেটা বলেছেন যে সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ দরকার, যে ধরনের শিল্প কারখানা দরকার বাংলাদেশে, সেদিকে খুব বেশি নজর আছে বলে আমার দৃষ্টিতে ধরা পড়েনি এখন একজন সংবাদকর্মী হিসাবে। এরপরে যে বেকারত্বের হারের সাথে আমাদের যেটি আমরা যদি বলি যে 2023 সালে বেকার ছিল 24,70,000, আর 2006 সালে যদি আমরা ধরি তাহলে সেখানে এর সংখ্যা ছিল 20 লাখের নিচে, 19 লাখের কাছাকাছি। তো আস্তে আস্তে এটি বেড়ে চলেছে। আমরা একটি দোষারোপের রাজনীতি দেখি, কিন্তু এটিকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আমাদের নেত্রীরা এই বক্তব্যটি দিয়ে থাকেন। এটিকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সমর্থনকে পুঁজি করবার জন্য, তাদের সমর্থন আদায়ের জন্য এক ধরনের সস্তা বক্তব্য তারা দেন, কিন্তু জনগণের যে কর্মসংস্থান এটি যেভাবে সৃষ্টি করবার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগটি তারা কার্যকরভাবে নেন না। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে আমাদের যে বেকারত্বের যে পরিসংখ্যানটা এবং আমাদের কর্মক্ষম জনশক্তির যে সংখ্যাটা উল্লেখ করা হয়েছে, যে আমাদের দেশে এখন কর্মক্ষম জনশক্তির সংখ্যা হচ্ছে প্রায় 7,37,50,000। এটা হচ্ছে এখন আমাদের পরিসংখ্যান অনুযায়ী হিসাব। তো এর ভিতরে তো বেকার আছে কত, এবং তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের কি উদ্যোগ সরকার নিয়েছেন, এটি যদি আমরা যদি দেশের ভিতরে ধরি, যে দেশে আমাদের যে সাধ্য আছে, দেশের যে লজিস্টিক আছে, সেটি দিয়ে আমাদের এই সব জনশক্তিকে কর্মসংস্থান দেওয়া সম্ভব না, তখন আমাদের এর সাথে যে বৈদেশিক কর্মসংস্থান একটা মন্ত্রণালয় আছে, তাদের মাধ্যমে বিদেশে আমাদের যে আমরা শ্রমিক রপ্তানি করে থাকি, তার একটি বৈধ পথ আবিষ্কার করা দরকার। আমরা জানি যে প্রতি বছর লক্ষ লক্ষ আধা দক্ষ জনশক্তি, অদক্ষ জনশক্তি, আধা দক্ষ জনশক্তি বিদেশে যান এবং তারা বৈধ পথে যেতে পারেন না, তারা অবৈধ পথে যেতে বাধ্য হন। গিয়ে তারা সেখানে কাজের নিশ্চয়তা পান না, থাকার নিশ্চয়তা পান না, তারা পথে রাস্তায় দেখা যায় যে সাগরের ভিতরে ডুবে মারা যান। এরপরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সীমান্ত এলাকায় জেল খাটেন। এরপরে যখন যারা এত কষ্ট উপেক্ষা করে একটি দেশে গিয়ে উপস্থিত হন, একটি দেশে হাজির হন, সেখানে কাজের আশায়, সেখানে গিয়ে তারা নানা ধরনের সমস্যায় পড়েন। আমি যদি বলি যে সেখানে তারা পাসপোর্ট সমস্যায় পড়েন, তাদের একটি পাসপোর্ট দরকার হয় যে তাদের সেখানে বৈধ কর্মসংস্থান সৃষ্টির জন্য। সেই পাসপোর্টটি তৈরি করে দেবার জন্য আমাদের যে বিদেশের কাউন্সিলররা আছেন, বিদেশের যে এমবেসি গুলো আছেন, তারা তাদেরকে সহযোগিতা করেন না, এই অভিযোগ আমাদের কাছে অহরহ আসে। সেখানে এই আধা দক্ষ অদক্ষ জনশক্তির বিরাট একটি অংশ আজকে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। তাদের ব্যাপারেও আমি মনে করি যে এই দেশের সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যারা আছেন, তারা যদি এখানে তাদের একটি সুদৃষ্টি দেন এবং এই পাসপোর্টের, যারা বাইরে আছেন তাদের পাসপোর্টের তৈরির যে সুযোগটাকে একটু সহজ করে দেন, তাহলে সেখানে আরো আমার মনে হয় যে এই কর্মসংস্থান তৈরি হতে পারে, বিদেশে আমাদের এই বেকার সমস্যা দূর হতে পারে। তো সেই জায়গাটিও আমার মনে হয় যে ভালো করে আমাদের সরকারে যারা আছেন দেখবেন। তো এটি আমাদের কাছে আসে। আর এই যেই বেকার সমস্যা, এই বেকার সমস্যা সমাধানের জন্য আমার মনে হয় যে কার্যকর উদ্যোগ যেটি গ্রহণের জন্য আমরা যে এর আগে একটি বিষয় আলোচনা করলাম, সেখানে আমাদের ডিসিরা যে দাবি করলেন, সেখানে কর্মসংস্থান তৈরির তাদের যে 24টা দাবির মধ্যে আপনি দেখেন যে এখানে আমলাদেরও তো বড় ভূমিকা আছে, যে দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের যে বার্ষিক বাজেট হয়, বাজেট ব্যয়ের জন্য সেখানে যে সেক্টরগুলা নির্দিষ্ট করে সেখানে কর্মসংস্থান সৃষ্টির
ব্যবস্থা করা যায় সেই বিষয়ে তাদের মাথা ব্যথা খুব আছে বলে আমার কাছে এই 24টি দাবির মধ্যে মনে হয়নি। তো হুম এরপরে আমি আমার পরবর্তী আলোচক বলবেন, হুম আমি আবার জি যদি আসে পরবর্তীতে হ্যাঁ এটার সাথে আমি অ্যাড করব। জি আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। শুভ ভাই, আপনার কাছে যেতে চাচ্ছি যে আপনি কি মনে করেন যে আসলে এই যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, স্কিল স্টুডেন্ট মানে স্কিল লেবার কি তৈরি হচ্ছে না সেইভাবে? কারণ দেখেন এখন দেখা যাচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বিদেশিরা এসে আমাদের এখানে জব করছে, ইন্ডিয়া থেকে আসছে বা অন্য চীন থেকে আসছে এইরকম। তার মানে কি স্কিল লেবারও তৈরি করতে পারছে না? এত বড় এত এত ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট বেরোচ্ছে শিক্ষিত, তাহলে স্কিল লেবার কি আমাদের নেই, না কি কারণে আনএমপ্লয়মেন্ট বাড়ছে? জি। আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু, এটা কিন্তু বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অনেক কম না, তুলনামূলক কম না। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের যে মানে গরিব দেশগুলো। দেশ, এখনো কিন্তু আমরা কিন্তু মিডল ইনকামে যাইনি, কেবল গ্রাজুয়েশনে আমরা পর্যায়ে আছি। হুম। হুম হুম আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু, কিন্তু গ্লোবাল ইস্যু। আপনি দেখেন যে আমেরিকা বা আপনি ইউকে, ইউরোপিয়ান দেশগুলো, এদিকে মনে করেন জাপান, অন্যান্য ডেভেলপড কান্ট্রি গুলোতেও কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু বেশ ভালো। আর মিডল ইস্টে একটা চলতেছে এখন, ভোলাটাইল সিচুয়েশন। হ্যাঁ, দেখতেছেন এই একটা কারণ কিন্তু আমাদের রয়েছে, মিডল ইস্টে যে যুদ্ধটা আমাদের অনেক, ওই যে আমি শহীদ ভাইয়ের কথা ধরে বলতে চাই, অনেক মানে শ্রমিক, ওভারসিজ শ্রমিক যেতে পারতেছে না, বা অনেকের অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। হুম আর আমাদের তো একটা ক্ষুদ্র দেশ, ক্ষুদ্র দেশে আমাদের জনগণ কি পরিমাণ, এটা দেখতে হবে। আমাদের প্রচুর জনগণ, আমাদের দেশটা কিন্তু ল্যান্ডের দিক দিয়ে বিবেচনা করতে গেলে অনেক ছোট দেশ। পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের 26টা হলো রাজ্য, ওই তুলনামূলক ভাবে আমরা কিন্তু ভৌগোলিক দিক দিয়ে অনেক ছোট। আবার যদি দেখেন ডেভেলপড কান্ট্রি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সারা দেশের যে লোক, আমাদের ঢাকা শহরে তার চেয়ে বেশি লোক বাস করে। মানে এটা হলো ভেরিয়েশন আছে। তবে আমাদের যে বর্তমান সরকার কিন্তু কিছু কিছু উদ্যোগ নিয়েছে, এটাও কিন্তু দেখতে হবে। ইকোনমিক জোন গুলা করেছে, স্পেশাল ইকোনমিক জোন গুলা করেছে, এবং বিভিন্ন সেক্টরে গেল তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমি শহীদ ভাইয়ের সঙ্গে একটি বিষয়ে একমত, যে ডিসিরা এতগুলো প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করলো, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কিছুই করলো না। এইটা আমি হতাশ, তাদের এই কনসেপ্টটার জন্য আমি হতাশ। তারা তো একটা পার্ট, তারা হলো মেজর পার্ট, মেজর স্টেক হোল্ডার। সরকারের মেজর স্টেক হোল্ডার হলো প্রশাসনিক কর্মকর্তারা, যারা বড় বড় পোস্টে রয়েছেন। তারা এগুলো তৈরি করবেন, এরা মন্ত্রী পরিষদে উপস্থাপন করবেন, তারপরে ডিসিশন হবে, তাই না? আর শিল্প কারখানার দিক দিয়ে অনেক শিল্প কারখানায় স্থাপন হয়েছে, তবে যতটুকু স্থাপন হয়েছে আরো বেশি দরকার। আর একটি বিষয় হলো আনস্কিল, যেটাকে বললেন, আনস্কিল কেন? আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। যে আমরা, আমি বিএ পড়বো, এমএ পড়বো, এমএ পড়ার পরে যদি আমি একটা অ্যাপ্লিকেশন ঠিক মতো না লিখতে পারি, ওই লেখা, ওই পড়াশোনার ওই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন হবে না। শুধু আমার কাছে না, অন্য অন্য জায়গায় হবে না। আমি যদি সাধারণ শিক্ষার থেকে যদি আমি ভোকেশনালে যদি এক্সপার্ট হই, আমি ওই সেদিকে যাব। সেদিকে গেলে আপনার টেকনিক্যাল এডুকেশনে কিন্তু আপনার কিন্তু অনেক কাজ আছে বিভিন্ন সেক্টরে। আপনি জানেন যে মিডল ইস্টে এখন যদি ওয়েল্ডিং জানে, এদের চাহিদাটা ভালো, কারণ বুমিং, মিডল ইস্টে অনেক কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। হ্যাঁ, তারপরে কেউ যদি আইটি সেক্টরে এক্সপার্ট হয়, তার কিন্তু জব হয়ে যাচ্ছে, সে অটোই কিন্তু ইন্টারনেটে সার্চ করে জব নিয়ে চলে যাচ্ছে। আপনি আরেকটা জিনিস দেখেন, বুয়েট থেকে যারা বের হচ্ছে, মানে খুব মেধা সম্পন্ন ছাত্র, তারা কিন্তু অর্ধেকের বেশি চলে যাচ্ছে বিদেশে। তারা স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে, কেউ চাকরি নিয়ে চলে যাচ্ছে, কেউ মনে করে বিভিন্ন সেক্টরে এঙ্গেজ হয়ে চলে যাচ্ছে। কিন্তু এই, এরা কিন্তু আছে, একটা শ্রেণী কিন্তু চলেই যাচ্ছে, যারা এক্সট্রা অর্ডিনারি মেরিটোরিয়াস। আর যারা আমরা সাধারণ শিক্ষায়, তথাকথিত শিক্ষা কিন্তু নামমাত্র সার্টিফিকেট, কোনো টেকনিক্যাল এডুকেশন নাই, স্কিল্ড নাই কোনো সেক্টরে, এরা হলো বেশি, কিন্তু বেকারত্বের হারটা এদের বেশি। আর হুম এইটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের টেকনিক্যাল এডুকেশনের দিকে যেতে হবে। আমাদের যে যে সেক্টরে এক্সপার্টাইজ, তাকে সেই সেক্টরে ডাইভার্ট করে দিতে হবে। না হলে রাইট। কিন্তু আগামী দিন, আমরা তো এখনকার পরিস্থিতি নিয়ে করছি, আগামী দিনে কিন্তু আরো সমস্যা হবে। আমাদের দেশ জনবহুল দেশ, এই দেশের মানুষ, একটা শ্রেণী আছে
ভালো শিক্ষিত, একটা শ্রেণী আছে আনস্কিল। এই আনস্কিলটাকে যদি আমরা স্কিল করতে পারি, যদি আমরা 3 মাসেরও ট্রেনিং দিতে পারি, মনে করেন কিচ্ছু জানে না, বাট তার ভাষাগত দিক দিয়ে ট্রেনিং দিতে হবে, তার যে কোনো একটা সাইডে একটা কাজের ট্রেনিং দিতে, একটা ট্রেনিং দেখবেন যে ওই সেক্টরে কিন্তু কাজ হচ্ছে। কোন ট্রেনিংটা দিতে হবে? এই ট্রেনিংটা কিন্তু আপনার দিতে হবে ডিমান্ড অনুযায়ী, বহির্বিশ্বের ডিমান্ড অনুযায়ী ট্রেনিং দিতে হবে, তাহলে স্কিলড হবে। আর বিবিএস যেটা দিয়েছে, আনএমপ্লয়মেন্ট রেট, এটা মানে বছর বছর এটা বৃদ্ধিও পায়, অনেক সময় কমে যায়, অনেক সময় বৃদ্ধি পায়। এটা ডিপেন্ড করে হলো আমাদের কর্মক্ষেত্রর পরিবেশের উপরে। আমাদের যে কর্মক্ষেত্র, আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে এখন কিন্তু মানে পরিস্থিতিটা খুব মানে নাজুক পরিস্থিতি। ইউক্রেন, রাশিয়া, এদিকে ইসরায়েল, এদিকে আপনার ফিলিস্তিন, এদিকে ইরান, এদিকে জর্ডান, বিভিন্ন কিছু আছে। এইগুলা এই রাজনৈতিক টার্ময়েল সিচুয়েশন যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছু লোকজন আছে যারা বিদেশে থাকে, ওয়ার্কার হিসেবে বলেন বা ওভারসিজ ভালো কাজ করে, অথবা কেউ বলে ব্যবসা করে, তারা অনেকে কিন্তু দেশে চলে আসছে। এই রেটটাও কিন্তু এর সঙ্গে মানে অ্যাড হয়েছে। যুক্ত হয়েছে। সুতরাং এইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের বহির্বিশ্বটাকেও দেখতে হবে। আর শহীদ ভাই আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করছেন, যারা আমাদের কনসুলার সেকশনে যারা কাজ করে বিদেশে মিশন গুলায়, এখান থেকে এখানে কিন্তু আমি দেখেছি অনেক দুর্বলতা আছে। তারা এখান থেকে যাওয়ার পরে তারা নিজেদের সুপিরিয়র মনে করে, আর যারা ওয়ার্কার এদের মনে করে যে ও কর্মচারী। এইখান থেকে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এটা কনসেপ্ট থেকে না বেরিয়ে আসলে কাউকে সহযোগিতা করা যাবে না। একজন লেবার, সে কিন্তু তার গা থেকে কিন্তু ঘামের গন্ধ আসবে, সে কাজ করে আসছে, কিন্তু সে কিন্তু রেমিটেন্স সেন্ডার। আমাদের দেশ কিন্তু রেমিটেন্সের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করি আমরা। রেমিটেন্স পাঠায় কিন্তু সে সে মাথার ঘাম পায়ে ফেলে সে যে অর্থ উপার্জন করে, ওই অর্থটা কিন্তু সে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে পাঠায়, তারপরে ওইটা কিন্তু ডলার হয়ে যায়। এই বিষয়গুলো তো লক্ষ্য করতে হবে। তাকে আমার সেবা দেওয়ার জন্যই আপনার চাকরিটা, আপনার চাকরি কিন্তু আমাকে এই বাংলাদেশে নিজের সেবার জন্য না, তাকে সেবা দেওয়ার জন্য আপনার ওই পদটা, ওই পদে আপনি গেছেন, তাকে সেবা দিবেন। এটাই হলো আমার আহ্বান তার প্রতি, হ্যাঁ, এই আমি ছোট্ট কনসুলারদের প্রতি আমার আপনাদের এটাই দুজনের আহ্বান। কাছে একটাই জিনিস বলতে চাচ্ছি যে ইদানিং দেখা যাচ্ছে বিসিএস এর সবাই আগ্রহী হচ্ছে, অন্য কোনো দিকে যায়। ইভেন বুয়েট থেকে টেকনিক্যাল পড়েও সে কিন্তু বিসিএস দিয়ে দিচ্ছে। তার মানে কি দেখেন, একদিকে হলো মানে সিটটার অপচয় করলো। এখানে তো অন্য একজন ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং পেশায় যেতে পারতো, কিন্তু সে আবার বিসিএস দিয়ে আমলা হয়ে যেতে চাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলোও কিন্তু এই আনএমপ্লয়মেন্টের উপর একটা বড় প্রভাব আছে নাকি? ছোট্ট করে এক রাইট, মিনিটে রাইট। দুজনে এটা যদি নিয়ে আমি বলেন। এটা নিয়ে আমি আপনাকে আমি 1 মিনিট আমি শেষ করে দিই। এটা হলো এখন বর্তমান যে প্রেক্ষাপট, মনে করতেছে অন্যান্য পেশার পেশাজীবীরা যে আমলারা ক্ষমতাশালী, আমরা ডাক্তার, আমাদের তো কোনো দামই নাই, সুতরাং ডাক্তারি পড়ে এত কষ্ট করে সেবা দিব রুগীদের, আমাদের কোনো মূল্যায়ন নাই সমাজে। ঠিক আছে, আমি আর এই ডাক্তার হব না, আমি আমলা হব। এবার বিসিএস এ কিন্তু প্রায় কত পার্সেন্ট, 60-র উপরে কিন্তু বুয়েট মেডিকেল। হুম, হুম, হুম। সাধারণ যারা সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলে কিন্তু এবার আসতে পারতেছে না, কারণ বুয়েটে যারা পড়ছে, যারা মেডিকেলে পড়াশোনা করছে, এরা মেরিটোরিয়াস, এটা বলতেই হবে। কিন্তু আপনার এর পিছনে কিন্তু একটা কারণ আছে, এদের পিছনে কিন্তু বাংলাদেশ সরকারের অনেক ইনভেস্টমেন্ট। কারণ এরা একটা প্রফেশনে ঢুকবে, মানব সেবায় যাবে, হুম, হুম, ডাক্তাররা যাবে মানব সেবায়, আর ইঞ্জিনিয়াররা যাবে দেশ গড়ার কারিগর হিসেবে তারা পরিচিত। হুম, কিন্তু হুম। এই দুই দিকে না যেয়ে তারা একমাত্র ওদিকে চলে যাচ্ছে, এটা কিন্তু শুভ লক্ষণ না। এই হ্যাঁ, আমি একটু কনসেপ্ট থেকে শহীদ ভাইয়ের বেরিয়ে কাছে যেতে আসতে চাই। হবে। আপনি খুব গুরুত্বপূর্ণ জি। বিষয় তুলে ধরেছেন। হ্যাঁ, থ্যাংক প্লিজ ইউ এই শহীদ বিষয়গুলো ভাই। আমাদের ভাবতে হবে। জি, আপনাদের। ধন্যবাদ। আসলে হয় কি যে এটা এই আহ, সবাই বিসিএস এর দিকে কেন ঝুঁকছেন, একটি প্রসঙ্গ তুলছেন রিনভি আপা। হ্যাঁ, এই বিষয়টি অত্যন্ত সত্য। কারণ হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা, তারা নিজেদেরকে এখন যদি দেশের মালিক মনে করেন এবং সে ধরনের আচরণ করেন, এবং সেই আচরণ করবার পরে তারা যদি দেখা যায় যে সেই দেশের আহ, বিভিন্ন পদে থেকে তারা এদেশের সাধারণ মানুষকে প্রজা মনে করেন, এবং এই একটি কালচার বাংলাদেশে চালু হয়ে গেছে, যার কারণে এদেশে ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, অন্য পেশার লোকেরা তারা মনে করে যে না, আমাকেও দেশের মালিক হতে হবে। তো মালিক হওয়ার সহজ উপায় হচ্ছে যে যারা বিসিএস বিসিএস করা। করবার সুযোগ আছে, তারা সাধারণ ক্যাডারে গিয়ে
দেশের মালিক বনে যান আর বাকিদেরকে তারা তাদের প্রজা মনে করেন। এখান থেকে তাদেরকে, এই যারা বিসিএস ক্যাডারে ঢুকবেন, আমার মনে হয় এখান থেকে দেশে আরেকটি শিক্ষার প্রয়োজন, তাদেরকে মোটিভেশন দেওয়া প্রয়োজন যে তারা দেশের মালিক নন, তারা দেশের প্রজাতন্ত্রের কর্মচারী। এই মানসিকতা যতক্ষণ তাদের ভিতরে আনা না যাবে এই ট্রেন্ডটা অব্যাহত থাকবে। তো এটা না, একটি এট দ্য সেম টাইম ভয়াবহ আসলে খারাপ সরকারেরও দিক। এই বিসিএস এর ইয়েতে আমার মনে হয় একটা ক্রাইটেরিয়াই করা উচিত যে যারা এই এক্স্যাক্টলি। সাধারণ বিসিএস দিবে তারা সাধারণ পড়ালেখা, কিন্তু টেকনিক্যাল পড়ালেখা করে টেকনিক্যাল বিসিএস এ যেতে হবে, অন্য সাধারণে আসতে পারবে না। এরকম যদি একটা সিস্টেম না, করে আমার মনে হয় এই প্রবণতাটা রোধ করা যাবে। এটা যাই হোক, করতে হবে। আমরা এর সাথে সাথে ওই জায়গাটায় আপনাকে একটু, ওই জায়গাটা যদি অ্যাড্রেস না করে যে প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের ভিতরে যদি এই মোটিভেশন দিতে না পারে, জনগণের সেবা, তারা জনগণের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের সুযোগ সুবিধা দেখবার দায়িত্ব তাদের, জনগণের প্রভু সাজবার দায়িত্ব তাদেরকে দেয়া হয় নাই।